আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? মোটামুটি আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। আপনি কি করেন? আমি পেশায় দিনমজুর। দিনমজুরি? জি। মানে দিনমজুর মানে কিসের কাজ করেন আর কি? রিক্সা চালাই। রিক্সা চালান? হুম। আপনার কয়টা ছেলে মেয়ে? আমার ২ মেয়ে ১ ছেলে। ২ মেয়ে ১ ছেলে। আপনি এখানে থাকেন কোথায়? নয়ামাটি ১০ নম্বর নয়াবাটি? ওয়ার্ড। হুম। আপনার এখানে কি স্থানীয় বাড়ি নাকি এমনি না ভাড়া থাকেন? ভাড়া। ভাড়া থাকেন। মেন বাসা কোথায়? মেন মেন জেলা ডিস্ট্রিক্ট জন্মস্থান নোয়াখালী ফেনী। ফেনীতে? হুম। তা আপনি রিক্সা চালান, হ্যাঁ? জি। তাই রিক্সা চালায় কি আপনার দিন কি সঠিক মতন পার হচ্ছে? না, একটা রিক্সা চালালে চুরি করে দিন যায় না। রিক্সা চালায় ভালো মতন দিন যাচ্ছে না। একটা পায়ে রিক্সা তারপরেও। পায়ে রিক্সা? ও, তা ইনকাম কেমন হয় প্রত্যেকদিন? ওই ১-১৫০, ১-১৫০ ১১০, টাকা? ১২০। রিক্সা কি নিজের নাকি ভাড়া? নিজে। নিজের। কত বছর যাবত রিক্সা চালাচ্ছেন? আর ৩০। প্রায় ৩০। ও, আপনি আগে কি করতেন? আমি আগে পিপুলসে চাকরি করতাম। পিপলসে চাকরি করতেন, তা হঠাৎ এই রিক্সায় চলে আসলেন? গরিব মানুষ, চাকরি বন্ধ হয়ে গেছে। এখানেও কাজ করে খাবো, বাড়ি গিয়েও কাজ করে খাবো। বাড়ির দিকে আর গেলাম না, এখানে থাকি গেলাম। ও, তা আপনি, আপনার ছেলে বড় নাকি আপনার মেয়েরা বড়? মেয়ে বড়। মেয়ে বড়। আপনার মেয়ে বড় বড়। মেয়ে কি করে? মেয়ে বড়, বিয়ে দেওয়া বসু করা। আর ছোট মেয়ে? বিয়ে দেওয়া সাহাপর। আর ছোট ছেলে? ছেলে বিয়ে শাদী করে তার মতো ছেলে। তা আপনাদের দেখাশোনা করে না? সামান্য করে চাকরি হয়তো তার সংসারে বাঁচে না, আর আমার উপরে কিছু দিতে হয়। আপনারও তাদেরকে কিছু দিতে হয়। ভরণ পোষণ দিতে হয় একটু, তাই তো? তা আপনার বড় ছেলে কিসের, মানে আপনার ছোট ছেলে কিসের চাকরি করে? কোনো চাকরি করে প্রাইভেট কোম্পানিতে দোকানে একটু কাপড় চাপড় ভাড়া ভাড়া বেচা কিনে করে। ও, থাকে কোথায়? সে হচ্ছে নয়াবাড়ি থাকে। সেও নয়াভাটিতে থাকে। তা আপনার ওয়াইফ বেঁচে আছেন? বেঁচে আছে, ওনার হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা? ডাক্তার আগুন দেখাইছেন? আছে, ডাক্তার দেখাই। ডাক্তার দেখাইছেন? কি বলছে ডাক্তার? ডাক্তার যা বলছে তার বললে অসহ্য। হার্ট অপারেশন করতে হবে। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল নেওয়ার পেয়েছে। আর তাই খুলনা সিটি মেডিকেল ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে। তা আপনার মানে আপনি যে রাস্তায় রিক্সা চালান, তো আপনার মানে এই যাত্রীদের এমন কোনো ব্যবহার করছে আপনার সাথে যে আপনি মনে অনেক কষ্ট পাইছেন? না, আমার ৩০ কোনো, বছর আমি তো আপনি আমি রিক্সা নিজে চালান। ভালো তো জগৎ ভালো, আমি কেউ খারাপ ভালো করি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে। না মানে এমন হয় না, আপনি তো ভালো আছেন যে এটা ভাড়া নিয়ে, স্বাভাবিক, সবার সাথে অনেক কিছু হয়। টুকটাক একটু রাগারাগি, তো তখন আপনার কাছে কেমন লাগে যে একটু খারাপ লাগতে পারে। আমার খারাপ ছেলে লাগে? বয়সে একটা ছেলে যদি আমাকে ধমকি ধুমকি দেয় আর যদি রাগালি দেয়, অবশ্যই আমাদের খারাপ লাগতে পারে। খারাপ লাগলে এটাকে মেনে নিতে হয়। আমার পেশা এটা। তাই আপনি টানা ৩০ বছর যাবত যেহেতু রিক্সা চালাচ্ছেন, তা এই আপনি খুলনা এরিয়ার ভিতরেই তো রিক্সাটা চালান, তাই তো? হুম, হুম, হুম। খুলনা এরিয়ার ভিতরেই চালান। তা সিটির মানে ভিতরে। এমন কেউ কোনো ব্যবহার করছে যা আপনি অনেক খুশি হইছেন, এমন কোনো ব্যবহার করছে? না, আমার গরিবের জন্য কেউ আগে আসে না, হয়তো বাচ্চা কেউ ভালো জানলে এটা আমরা খুশি। ডেকে নিয়ে একার কথা কইব, ভালো মন্দ জিনিস খাবার দিব, এটাই আমাদের খুশি। আচ্ছা, তাই আপনার মানে আপনি ছোটবেলায় আপনারা কয় ভাই ছিলেন? আমরা ৬ ভাই। ৬ ভাই ছিলেন। তা আপনি ছোটবেলায় মানে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন? ৫ পর্যন্ত পড়ছি। ৫ পর্যন্ত? ও, তা আপনার ছোটবেলার জীবনে এমন কোনো স্মৃতি কি আপনার মনে আছে যে দুঃখময় এরকম? দুঃখ কি, আমি ছোটকালে আমি তখন ছোট বয়স, কত স্বাধীন পরে প্রায় ১০ থেকে ১২, আমি রাত্রে মারা যেতে গেছিলাম। রাত্রে পথ ভুলে যেয়ে যাবো এক রাস্তায়, চলে গেছি আরেক রাস্তায়। এমন এক তারপর? রাস্তায় নিয়ে গেছিলাম। তাহলে হয়তো আইন ধরে হয়তো তোরা বাসায় ফিরে এসেছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। আপনার জীবনের সব থেকে যে গ্রামে, মানে তখনকার গ্রামের মধ্যে অনেক বন জঙ্গল ছিল, রাস্তাঘাট তেমন ভালো ছিল না। আমি যাবো এক রাস্তা, চলে গেছি আরেক রাস্তায়। গভীর রাখতে পারে এখন, যে গ্রামে ১০টা ১১টা বাজা, মানে এটা একটা গভীর রাত। তাই আপনার মানে আপনি যখন আর কি রিক্সা চালাতেন, তো এই রিক্সা চালার পথে কি এমন কোনো সমস্যা বা মানে রাস্তায় হ্যাঁ, আমি যানজট যে আমি থাকে? অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সাইডে দাঁত পড়ে গেছে। হ্যাঁ? রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সাইডে দাঁত পড়ে গেছে জায়গায়। দাঁত পড়ে গেছিল? কাঁচা দাঁত। ও, একসাথে 4টে দাঁত পড়ে গেছে। পরে আরো দুটো দুটো পড়ে গেছে। মোট 6টে দাঁত পড়ে গেছে আমার।
আচ্ছা, তা মানে এই আপনি যে রাস্তাঘাটে রিক্সা চালান, তো এই রিক্সা চালা আপনি মানে নামেন কখন বাসা থেকে আর কি? ধরে নামাজ পড়ে বেরিয়েছি হ্যাঁ। 12:30 একটা কিন্তু থামাবো, একটা আমরা যা দে বাবা গা দিয়ে নামাজ পড়বো। আচ্ছা, আপনার যদি আপনার হাতে যদি আপনার জীবন পরিবর্তন করার 3টা সুযোগ আসে, তাহলে আপনি আপনার কোন 3টা সুযোগ আপনি পূরণ করবেন? যদি সৎ পথ হয় তার যে কোনো একটা বেছে নিতে হবে, সৎ পথ হইতে হবে। কারণ আমি একজন 5 ওয়াক্ত নামাজটা জামাতে করি, আমি অনেক কিছু হিসাব করে আমার চলতে হয়, আর খাওয়া দাওয়া আমার অনেক কিছু চিন্তা ভাবনা করে খেতে হবে। আচ্ছা, এই আপনার কোনো ইচ্ছা ছিল ছোটবেলায় যে আমি বড় হয়ে এই হব? কেউ এই আশা সবাই করে। আমি ছোটবেলায় এই আশা করছিলাম আমি একজন বড় হবো, আমি চাকরি, মেয়েদের চাকরি নিলাম, বাড়ি করে এখানে করবো, ছেলে মেয়ে ভালোভাবে সন্তুষ্ট হবে, লেখাপড়া শিখাবো। কিছু হয়নি। মেয়েরা এদিকে পরের হাতে আমার মতো একটা ভুল করে মেয়ে, তারপর কোটি হতে দিন, তো সেও যে জামাই সেও হয়তো দিন মজুর, সেও আনে নি খায় আমার মতো। আমি তো বড় করে মেয়েদের বিয়ে দিতে পারি না। উনি যা বলেছে আমি বুঝতে পারছি। আচ্ছা, তাই এই আপনার মানে আমার জামাই একটা ডেবিট কার্ড, বড় জামাটা ডেবিট কার্ড করে, সে খুলনা বসুয়া থাকে। ছোট জামাইটা একদম বেকার শাহপুর থাকে। তা মানে আপনি কোন রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের উপর? তারা আমার কিন্তু সাহায্য, আমি তাকে সাহায্য করতে পারি না। আমিও তাকে সাহায্য করি না, তারা আমাকে কিছু দেখতে পারে না। তাদের আনেনি খেতে তাদের কষ্ট। আচ্ছা, এই আপনি যে রিক্সা চালান, আপনার পরিবারের লোক আপনাকে কেমন চোখে দেখে? না, আমরা স্বামী স্ত্রীর আমাদের ইনশাল্লাহ বহুত মিল মহব্বত, আমরা আজ পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর ভিতরে আমাদের কোনো তুই তরবারি হয়নি। আমরা এদিক দিয়ে আমাদেরকে মানুষে বলে টুনাটুনি, আমরা হয়তো একটা চা খেতে গেলেও দুজন একসাথে যাই। ও, তাহলে আমরা সম্পর্ক দোকানে অনেক একটা ভালো। চা খাবার জন্য দুজন স্বামী স্ত্রী একসাথে যাই এখনো। না, আপনার ছেলে মেয়েরা আপনাকে কোন চোখে আমার দেখে? ছেলে মেয়ে আমাকে অত্যন্ত ভয় পায়, আমার সিদ্ধান্তের বাইরে আমার ছেলে মেয়ে চলে না। আমার ছেলে বিয়ে করে ভিন্ন থাকে, ভিন্ন খায়, এটা কিছু করতে গেলে আমার মতামত নেই যে আমরা এটা কি করবো। আসলে আর মেয়েরও আমার, এই যে মেয়ের ছোট নাতিটা আমার পা গলা একটা সমস্যা আছে, ইসলামী হাসপাতালে অগ্রসর হবে মানে হয়তো বিশুদ্ধ মঙ্গলবার, আগামী মঙ্গলবার। আমার কাছে সকালে নাতিরা পাঠাইছে, নাতি আছে, তুমি যাবো, আমি জানি যা লাগবে আমি এগুলো দেখতে পাই না, তোমরা যেমনি পরে আপনি কাটিয়ে উঠো। কারণ আমার 3টা ছেলে মেয়ে আমার সিদ্ধান্তের বাইরে যায় না। ছেলে ছেলে বিয়ে বিয়ে করে এখানে রাজমহল, ছেলে আমাকে বাঘের মতো ভয় পায়। আচ্ছা, তাই আপনার ছেলেকে আপনি কেমন বয়সে বিয়ে করাইছেন আপনার ছেলেকে? ছেলে পূর্ণ বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ, পূর্ণ বয়সে প্রায় 25-26 বছর বিয়ে হয়েছে। 25-26 বছর বয়সে বিয়ে দিয়েছেন? ছেলে মেয়ে আছে তাদের? না, তার ছেলে মেয়ে এখনো হয়নি। আচ্ছা। আচ্ছা, তাই আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে মানে আপনি কি মানে আমি 7 থেকে 8 বছর বয়স থেকে আমি টিউশন খাটতাম, স্বাধীনের আগের কথা বলছি এটা। গ্রামে সারাদিন কাজ করতাম, 1 কেজি সুন্দর আগে 1 কেজি আটা দিতে। আমি সেই হতে পরিশ্রম। তার দুঃখ কথা, দেশ স্বাধীন হয়ে গেলে 71 সালের প্রথম দেশ স্বাধীন হয়ে 72-এ প্রথম আমি খুলনা এলাম। 1972 সালে খুলনায় গিয়ে আমি 21 টাকা মেয়ে সাপ্তাহে কাজ করতাম। তাতে আমার সংসার চলত না। এই সেপ্টেম্বর হইতে ডিউটির পরে এই টুকটাক এই পায়ে রিক্সা চালাই বেড়াতাম, ফাঁকে রিক্সা চালাতাম, ডিউটি করতাম। সেহেতু ইনশাল্লাহ আমি কামাই করি। আমার কাছে এমন কেউ নাই যে আমার সংসারে কোনো দানা করা নিয়ে কোনো জ্ঞান নেই। আচ্ছা, তাই আপনার পরিবার কি আপনাকে মাইনে নিয়ে আর কি বিয়ে দিছিল, নাকি আপনি না, নিজে আমরা গিয়ে বিয়ে আমাদের করছেন? ভালোবাসার বিয়ে এটা। মানে লাভ ম্যারেজ হ্যাঁ, করছেন, তাই আমাদের না? ভালোবাসার বিয়ে। ও, তা দুজনকে দুজন ভালোবাসি, পাশে থাকতো এক লাইনে, আমি থাকতাম এক লাইনে। আমি ছিলাম দেশেবা, সে থেকে তার বোনের বাসায়। এবার ওখান থেকে কথাবার্তা, দুজনের কথাবার্তা চালাইছিলাম। মানে কত বছর যাবত এরকম দীর্ঘ? প্রায় 6 মাস এভাবে চলেছে আমাদের। 6 মাস? তখনকার একটা ছেলেরা মেয়ের সাথে কথা করতে গেলে অনেক সাবধান, কেউ দেখতে গেলাম অনেক কিছু মনে করতো। এখন হয়তো ছেলে মেয়েরা একসাথে হাঁটে চলে কোনো ব্যাপার না। তখনকার যে বড় কঠিন, যেমন তো 72 সালের কথা বলছি। ও, তা আমাদের তখন আপনার ভালোবাসার বিয়ে। সংসারে তো তার বাড়ি অভাব ছিল নাকি? তার বাড়ি গরিবপুর, আমার বাড়ি নোয়াখালী। আচ্ছা, তো তখন কি আপনার সংসারে কি অভাব ছিল নাকি? তখন না, চাকরি তখন করতেন? আমি একা ছিলাম, মেয়ে কাজ করতাম, ভাইয়া ছিল এখানে চাকরিজীবী, ভাইয়ের সাথে খাইতাম, পয়সা দিতে পারি দিতাম, না পারলে নেই। তা তখন আপনারা তারা কোন চোখে দেখতো যে আপনি না, আমরা এখনো আমার ভাইয়া আমাকে আমরা অন্য ভাবে দেখে। এখনো ভাইয়া বলছেন যা হবার হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে এসো, ঘর সংসার করো বা ঘর উড়ে থাকো, জায়গা বাপের কিছু জায়গা আছে, ঘর উড়ে থাকো।
আমরা ব্যাংকের ভিতরে আমাদের কোনো জ্ঞান নেই। বাইরের সম্পত্তি সব নিয়েই গেছে লাইক বাইরে ভাই, তাতে আমাদের ব্যাংকের পক্ষে অভিযোগ নেই। আচ্ছা, তাই মানুষ আমি শুনছি যে যখন নাকি আর কি লাভ ম্যারেজ করে তো আর কি এই তাদের ঘরে অনেক সমস্যা চলে, যে ফ্যামিলি থেকে মাইনে নিতে চায় না, প্লাস হচ্ছে আপনার এই সোসাইটির ফ্যামিলি আবার কেউ নেই, ব্যাংকের সাথে বিনিয়োগ চলে গিয়েছে, তখন একদম পিপুলসের কমিউনিটি। বিয়ের পরে বাইরে কামনা করে নিজে একসাথে খাচ্ছি, বোন নিয়ে খাচ্ছি। তাই তখন মানে আপনার সংসারে কি কোনো অভাব ছিল না? না, আমার কোনো অভাব আমার ছিল, আমার দেখা যায় নাই যে আমি দু একদিন মেঘা রয়েছি। তবে হ্যাঁ, মেঘা রয়েছে তখন মেরেছিলাম বদলি, তো মেয়ের কাজ হতো না, ওই যে কাজের ফাঁকে বদলি মানে কষ্টের ঠেলায়, না খাবার ঠেলায় রিক্সার উপর পা রাখছি, সে রিক্সার উপর আজও আছি। মেয়ে তখন চলতো, এখন নাই, সে রিক্সার উপর আজও আছি। সংসারের অভাব মানে হ্যাঁ, অভাবের তাড়না এখানে আছে, অভাবকে জয় করি আমরা বাঁচাই রেখেছি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ঘটনা থাকে যে যা হচ্ছে 100-150 টাকা খাটি, অভাব। এখান থেকে 50 টাকা মাসের ঘর ভাড়া বা ওষুধ মোটর তোমার কোনো গরমের অসুখ দেখবি 2 থেকে 250 টাকার ওষুধ লাগে। আপনাদের বড় ডাক্তার স্বদেশ কুমার, উনি সন্ধানীতে বসে, ওনার 1200 টাকা ভিজিট, হুম। ওনাকে দেখার সপ্তাহে 250 টাকার ওষুধ কিনতে হয়। তাই ওষুধে এসে পাওয়া যায় না, ওষুধে দূরত্ব বলাকার থেকে সংসারটা তাহলে অনেক কষ্টই চলতেছে কষ্ট বর্তমানে। চলতেছে। হ্যাঁ, তবু ছেলে মেয়ে না, ছোটো বড়ো কেউ নেই, বড় দুজন মানুষ হইলে খেলাম, না হবে নাই। তো আপনি মানে এখানে রিক্সা নিয়ে আসছেন তাই তো? হুম। তাই আপনার মানে আপনার সেই আর কি মানে লাভ ম্যারেজ যেহেতু করছেন, আপনার মানে স্ত্রী, তো আপনার স্ত্রীর বাসা থেকে কিভাবে নিছেন এটা? যে ধরুন ওনারা মা ছিল না, ওনারা বাপ ছিল না, ওনার ছিল এক বোন। বোন ছিল? বোনের বগ্নিপতি থেকে বাসা থেকে আমি আনছি, তো পরকে পরে সাহায্য করবে বাসায়, এইভাবে আইছে। আচ্ছা, তাই আপনার আপনার যে ফ্যামিলি, হ্যাঁ, তা আপনার ফ্যামিলিকে আপনি মানে কিরকম সম্মান করতেন বা কিরকম ই করতেন? আমরা এখন আমাদের বড় ভাইয়ের সম্মান করি, সম্মান মানি। আমরা এখনো বড় ভাইয়ের সামনে বই ভাত খাই না, বিড়ি সিগারেট তো খাবার কথা প্রশ্নই আসে না, এখনো বড় ভাইয়ের সামনে আহ, বই পাতা খাই না, ওই যে তারা খেয়ে যাক, আমরা পরে খাবো। আচ্ছা, তার মানে বর্তমান সময়ের মানে অধিকাংশ তরুণ মানে আমাদের মতন তরুণরা, তো তারা তাকে খারাপ দিকে সময় নষ্ট করতেছে, মাদক, জুয়া, খারাপ বিভিন্ন সময় নষ্ট করতেছে। তাদের আমরা আমরা 6টা ভাই, আমরা একটা ভাই মারা গেছে, আমরা কোনো ভাই বিড়ি সিগারেটের বিরোধ নেই, পানও খাই না। মানে বর্তমান তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু কি বলতে চান যে মানে হ্যাঁ, যে কথা বলতে হয়। এখন আমি এটাও দেখতেছি আমাদের এখানে বর্তমান সমাজে আহ, ছেলেরা বাপকে বলছো তুমি চুপ করো, তুমি কি বুঝো, বড় ভাইকে সামনে যে ধাবড়াইয়া নিয়ে ফিডার পানি দিয়ে বলা, এও দেখতেছি। ভাই বোন মা বাবার সামনে বলছে সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, এগুলো দেখতেছি। আমরা এখনো বড় ভাইয়ের সামনে মাথা জায়গায় কথা বলিনি। সম্পূর্ণ হচ্ছে নিজের পরিবারের হচ্ছে হ্যাঁ, এই শিক্ষা, শিক্ষার উপরে, পরিবারের শিক্ষার উপরে। সম্পূর্ণ আর কি করতেছে। পরিবার থেকে যে শিক্ষাটা দিবে ঠিক সেই আমার একই আমার শিক্ষা বাপ থেকে- আমার বাপ এমন একটা ব্যক্তি ছিল, আমার মাও এমন একটা ব্যক্তি ছিল, তারা কোনো কারো একটা খেত একটা কুটা ধরি নাড়া দিই নেই। আমরা সেই শিক্ষায় পরিবার থেকে শিক্ষিত। সে শিক্ষা শিক্ষা হ্যাঁ, আমরা সেই শিক্ষায় শিক্ষিত, সে আদর্শ আদর্শ। এখনো মা বাবার জন্য নামাজ পড়ি, 5 ওয়াক্ত মা বাবার জন্য আগে দোয়া করিনি। তুমি তাদেরকে বেশটা নসিব করো, তারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার জন্য নামাজ পড়ি, দোয়া করিনি। পরে আমারটা বলে যে আল্লাহ তুমি আমাকে তার পৃথিবীতে আমাকে ভালো রাখো। শিক্ষা জিনিসটা হচ্ছে বড়, তো শিক্ষা মানে শিক্ষা মূর্খ, আমি মূর্খ, আমি কিন্তু অনেক শরীর, ও ছোটকালে পাইবে পাইবে পড়ছি, কি পড়ছি জানি না, ও নিজের শরীরের থেকে হাত কাঁপে, পড়ার জায়গায় টিপ দিই। আমরা কলে কেউ সাথে মুখ খারাপ হয়েছে তো কথা কইনি, আর কব আশা আসা আমার কোনো আশাও নেই। আমি যদি কাউকে ইজ্জত করি, সে আমাকে ইজ্জত করবে। আমি তোমাকে যদি ভালোভাবে ব্যবহার করি, তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা, আমি বুঝি এটা। আসলে বিষয়টা অনেক ভাবনাক, যে এটা পরিবার থেকে শিক্ষা নিয়ে আসতে হ্যাঁ, হয়। কারণ পরিবারের পরিবার শিক্ষা বড় থেকে শিক্ষা। না আনলে কখনোই আমি ঘরে না শিখে বাইরে শিখবেন কি করি? আমরা যদি মা বাবার সাথে ব্যবহার ভালো না করতাম, বাইরে বাবা ব্যবহার করবেন ভালো কি করি? আমাদের বাঘাই বা বাসা করে যে আহ, ছেলে নষ্ট হাঁটে আর বউ নষ্ট ঘাটে, একদিন সবসময় আমাকে মাথায় রেখে আমার আব্বা আমাকে বলতো, আমার মা বলতো, এটা সবসময় মাথায় রাখবা, তাই কোনদিন কোনো জায়গায় ঠকবা না। সত্যের কথা থাকলে কোনো সময় কেউ কোনো সময় ঠকে বউ না। বউ মেয়েকে কোনো সময় হাট বাজারে ভাড়া করে, মার্কেটে ভাড়া করে, তাতে আর ভালো থাকে না। এটা সঠিক।
আমার বয়স যদি আমার বিয়ের বয়স প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেছে। আর তো আমি আমার স্ত্রী করলে বলি নাই যাইয়া দোকানতে যাইয়া এক পা নুন নিয়ে এসো বা 2 টাকার জিনিস নিয়ে এসো, রাখলেও পরে আমি যাই। আর তাই নাহলে কই রেখে দিও, ওই সময় না খাই থাকিও, আমি আসি তোমাকে দোকানতে আনি দিব, বাজারটা আনি দিব। সে শিক্ষিত শিক্ষিত। আচ্ছা, তো আমরা আপনার গল্পটা শুনলাম, মন দিয়ে শুনলাম। তো প্রত্যেকটা মানুষের জীবনেই সব থেকে প্রথম শিক্ষা হচ্ছে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর হচ্ছে বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। আর সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানে সবসময় নিজেকে সৎের পথে থাকতে হবে। হ্যাঁ, সৎের পথে যদি থাকে তাহলে মানুষের জীবন, সে হাজার যদি কষ্টে থাকে তাহলে কখনো মানুষের মনে হয় না যে আমি কষ্টের ভিতর আছি। হ্যাঁ, সে যদি সৎ পথে 2 টাকা ইনকাম করে তাহলে সৎ পথে ইনকাম করলে কি হবে, যে না আমি সতের পথে আছি। সৎ পথে মানুষ যদি দুঃখে কষ্ট থাকে তাও মানুষের সমস্যা হয় না। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা এগুলো দেখে যে কে সৎ পথে ইনকাম করে, কে অসৎ পথে ইনকাম করে। তো সেই হিসেবে আল্লাহ তাআলা মানুষকে তার নেক মানে বরকত আর কি দান করে। হ্যাঁ, তো আজকে আমরা তার গল্পটা শুনলাম, অনেক ভালোই লাগলো। হ্যাঁ, তো আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সামনের কোনো দিনে আপনাদের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম।